জীবনের লক্ষ্যের তো শেষ নেই, কিন্তু লক্ষ্যভেদ? হ্যাঁ, লক্ষ্যভেদ। শুধু লক্ষ্যে পৌঁছলেই হবে না, ঠিক সময় লক্ষ্যে পৌঁছাতে হবে। আর মনে রাখতে হবে অতিরিক্ত টাকাও যেন হাতে আর পড়ে না থাকে। সে কি রকম? ধরুন জানুয়ারি 2042-এ শেষবারের মতো আপনার বেতন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ফেব্রুয়ারি 2042 থেকে আপনি অবসর নিতে চলেছেন, সুতরাং আর কোনো বেতন ঢোকার কথা নয়। এরপর এপ্রিল মাসে প্রত্যেক বছর সাধারণত আপনার বেতন 5% করে বাড়ে, আর পুজোয় একটা বোনাস ঢোকে, আর সেই অঙ্কের সঙ্গে মোটামুটি আপনার পরিবার এতদিন অভ্যস্ত হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে লক্ষ্যভেদ হল 1, ফেব্রুয়ারি এবং মার্চ 2042-এর শেষে আপনার বেতনের সমান টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। 2, এপ্রিল থেকে ঢুকবে ফেব্রুয়ারি মার্চে যা ঢুকেছিল তার থেকে 5% বেশি। 3, পুজোতে ঢুকবে হিসেব করে বোনাস। এবং 4, পরের এপ্রিলে আবার মাসের শেষে টাকা বেড়ে যাবে 5%। এর নাম হলো রিটায়ারমেন্ট প্ল্যানিং, অর্থাৎ অবসরের জন্য লক্ষ্যভেদ। সে কি, এমন করা যায়? একদম। রিটায়ারমেন্ট ক্যালকুলেটর একটু বুঝে যদি ব্যবহার করেন, তাহলে আপনি নিজেও কিন্তু এটা করতে পারবেন। শুধুমাত্র ইনক্রিমেন্ট বা ইনফ্লেশন এর অঙ্কটা একটু সাবধানে করতে হবে। আর অতিরিক্ত টাকা ফেলে রাখার ব্যাপারটা কি? ধরুন অবসরের সময় একবারে যে টাকাটা হাতে পেয়েছেন, তার বিরাট অঙ্কটা দেখে আপনি মনে মনে নেচে উঠলেন, ভাবলেন যে এবার একটু হাত পা ছড়িয়ে আরাম করে সবকিছু করে ফেলতে পারবেন। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। দেখতে হবে ওই মাস গেলে মাসের শেষে যে টাকার অঙ্কটা অ্যাকাউন্টে ঢুকবে সেইটা, এবং তার সঙ্গে ইনক্রিমেন্ট, পুজোর সময় বোনাস, এগুলো যাতে ঠিকঠাক থাকে, সেগুলো হয়তো আপনার জীবনের জন্য অনেক বেশি জরুরি। তারপরে এসব সামাল দেওয়ার পর যদি হাতে অতিরিক্ত টাকা পড়ে থাকে, তখন সেটা নিয়ে আনন্দ করার যথেষ্ট রাস্তা আছে। লক্ষ্যভেদ কি রিটায়ারমেন্ট দিয়ে শুরু করব? সবার আগে একটা এমার্জেন্সি ফান্ড জমাতে হবে। তারপর রোজকের জীবনে করতে হবে টার্ম ইন্স্যুরেন্স। তারপর দেবেন মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একেবারে না ভুলে। তারপর করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং। এরপর আসবে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানিং, যেমন চাইল্ড এডুকেশন, ছেলে মেয়ের বিয়ে, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, দেশ বিদেশ ঘোরা, একে একে জীবনের প্রয়োজন অনুযায়ী। এগুলোর সঙ্গে প্রত্যেক বছর করতে হবে ট্যাক্স প্ল্যানিং, এবং কোনো একটা সম্পত্তি হাতে এলেই বা থাকলেই করতে হবে এস্টেট প্ল্যানিং, মানে ধরুন নমিনেশন, উইল, বা প্রয়োজনে তার থেকেও বেশি কিছু। আচ্ছা, ইনফ্লেশনের কথা কি যেন বলেছিল? এইসব লক্ষ্য সময়ের সঙ্গে কিন্তু একটু একটু করে দূরে সরে যাবে। অর্থাৎ সব জিনিসেরই দাম বাড়ে, জিনিসের দাম যেমন বাড়ে পরিষেবারও দাম বাড়ে। আমাদের লক্ষ্যের অঙ্কটা একটু একটু করে সময়ের সঙ্গে বাড়তে থাকবে, যাকে আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। যখন লক্ষ্য স্থির করব, তখন সঠিক সময় নির্ণয় করে ইনফ্লেশনের অঙ্কটা ভালোভাবে করে নিতে হবে। না হলে কিন্তু লক্ষ্যটা সঠিক সময়ে মিট করা সম্ভব নাও হতে পারে। ইনফ্লেশন আন্দাজে করতে হবে না, অনেক ক্ষেত্রেই অনেকটাই ঠিকভাবে ইনফ্লেশনের অঙ্ক বার করা সম্ভব। আমরা যদি পুরনো ডেটা দেখি, তাহলে বহু ক্ষেত্রেই ইনফ্লেশনের কাছাকাছি একটা ফিগার নির্ণয় করা সম্ভব হয়। এ তো ভালো রকম শেখার ব্যাপার আছে। হ্যাঁ, নতুন আর্থিক বছরে তাই আমরা ঠিক করেছি এইসব লক্ষ্যভেদের ব্যাপারগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জানাবেন এই মাইক্রো সিরিজ দেখে আপনাদের সমস্যাগুলো মিটছে কিনা, আর এই সিরিজ আপনাদের কেমন লাগছে। নমস্কার।
Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.